Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেইন পরীক্ষা 2013 এ যে ইংরেজি প্রশ্নগুলো এসেছিল সেই ইংরেজি প্রশ্নের গ্রামার পার্টটা নিয়ে আমি আলোচনা করব। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে ফ্রেম মিনিংফুল সেন্টেন্সেস উইথ দি ফলোইং ফ্রেজেস। পাঁচটা ইডিয়াম দেওয়া থাকবে, সেই ইডিয়ামগুলো দিয়ে তোমাদেরকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে হলো যখন কোনো গোপন কথা ফাঁস করে দেওয়া হয়, অর্থাৎ টু রিভিল আ সিক্রেট, একটা গোপন ব্যাপারকে রিভিল করে দেওয়া হয় বা প্রকাশিত করে দেওয়া হয়। এবার এই স্পিল দ্য বিনস দিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। There is a surprise party for my best friend tonight. আজকে রাতে আমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা সারপ্রাইজ পার্টি রাখা হয়েছে। প্লিজ ডোন্ট স্পিল দ্য বিনস। দয়া করে কেউ আর গোপন কথাটা ফাঁস করে দিও না, স্পিল দ্য বিনস করো না। এই যে স্পিল দ্য বিনস, এখানে যে ফর্মে ইডিয়ামটা দেওয়া থাকবে প্রশ্নে, তোমরা চেষ্টা করবে সেই ফর্মটা মেনটেন করতে, ঠিক আছে? আর এই যে মিনিংটা লেখা আছে টু রিভিল আ সিক্রেট, এই মিনিংটা তোমাদের পরীক্ষাতে লেখার দরকার নেই, তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখেছি। তোমরা শুধুমাত্র ইডিয়ামটা লিখবে এবং তারপরে সেই ইডিয়ামটা দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখবে। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন ছিল টু বি আপ ইন আর্মস। টু বি আপ ইন আর্মস, এই যে আপ ইন আর্মস এই কথাটার মানে হচ্ছে খুব রেগে যাওয়া। টু বি ভেরি অ্যাংরি, খুব রেগে যাওয়া। They are up in arms about the new tax policy. They are up in arms about the new tax policy. নতুন ট্যাক্স পলিসি নিয়ে তারা প্রচন্ডভাবেই রেগে গেল। They are up in arms. Next question, wear and tear. Wear and tear. Wear and tear মানে হচ্ছে যখন অনেক দিন ধরে বা বারবার ব্যবহার করতে করতে কোনো জিনিস আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো জিনিস ক্ষতবিক্ষত হচ্ছে, তো বলতে পারো ইনজুরি ডান বাই ইউজ অর টাইম। অনেক দিন ধরে ব্যবহার করতে করতে, অনেকবার করে ব্যবহার করতে করতে যখন কোনো জিনিস ক্ষয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এটা দিয়ে যদি সেন্টেন্স তৈরি করা হয় এরকমভাবে বলতে পারো দি পিরামিডস অফ ইজিপ্ট হ্যাভ স্টুড দি ওয়্যার অ্যান্ড টেয়ার অফ সেঞ্চুরিজ। ইজিপ্টের যে পিরামিডস রয়েছে এই দীর্ঘ সময়ের ফলে এই পিরামিডগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে বা ক্ষয়ে যাচ্ছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ পিরামিডগুলো বলতে পারো এই শতাব্দীর পর শতাব্দীর সময়ের যে ওয়্যার অ্যান্ড টেয়ার সেটাকে সহ্য করে দাঁড়িয়ে রয়েছে, তাদের সেরকম প্রভাব পড়েনি। সো ওয়্যার অ্যান্ড টেয়ার মানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বা ব্যবহারের সঙ্গে সঙ্গে কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হওয়া। নেক্সট কোয়েশ্চেন, to flog a dead horse. To flog a dead horse. এই flog a dead horse মানে হলো যখন তুমি কোনো মৃত ঘোড়াকে মারছো, to beat a dead horse. এখন মৃত ঘোড়াকে মারলে কি হবে? ঘোড়া তো এক পাও নড়বে না। অর্থাৎ টু ওয়েস্ট ইউর এনার্জি, তুমি তোমার এনার্জিটা নষ্ট করলে বাই ট্রাইং টু ডু সামথিং, এমন কিছু করতে চেষ্টা করে দ্যাট ইজ নো লঙ্গার পসিবল, যে কাজটা কখনোই করা সম্ভব নয়। অবশ্যই তুমি ডেড হর্সকে যতটাই মারো না কেন, যতই মারধর করো না কেন, ডেড হর্স কিন্তু কখনোই জীবন্ত হয়ে দৌড়তে আরম্ভ করবে না। সুতরাং ডেড হর্সকে মারতে তোমার যে এনার্জি নষ্ট হচ্ছে সেটা কিন্তু আদতে কোনো কাজে দেবে না, সেখান থেকে কোনো রেজাল্ট আসবে না, ঠিক আছে? যদি সেন্টেন্সে লেখা হয় টু ফ্লগ আ ডেড হর্স, তোমরা এভাবে লিখতে পারো লেটস নট ফ্লগ আ ডেড হর্স বিকজ নো গুড উইল কাম আউট অফ ইট। লেটস নট ফ্লগ আ ডেড হর্স, আমাদের আর উচিত নয় ডেড হর্সকে ফ্লগ করা, কারণ বিকজ নো গুড উইল কাম আউট অফ ইট, কারণ এখান থেকে কোনো ভালো কিছু হবে না, অর্থাৎ কোনো ভালো রেজাল্ট এখান থেকে আসবে না। নেক্সট কোয়েশ্চেন, ফাইট শাই অফ। ফাইট শাই অফ মানে হচ্ছে কোনো রকম প্রবলেম, কোনো কিছু কাউকে তুমি অ্যাভয়েড করার চেষ্টা করছো, কোনো প্রবলেমকে বা কোনো প্রবলেমেটিক জিনিসকে বা কোনো প্রবলেমেটিক কোনো মানুষকে তুমি অ্যাভয়েড করার চেষ্টা করছো, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো, তখন বলা হয় ফাইট শাই অফ। শাই মানে কি? লজ্জা পেয়ে যাওয়া, তাই তো? ফাইট শাই অফ মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছো, কোনো কিছুকে তুমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো, কোনো মানুষকে তুমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো। I am a believer of non-violence, so I always
fight shy of confrontation. আমি অহিংসবাদ বিশ্বাস করি, সেই জন্য সবসময় আমি কোনো রকম কনফ্রন্টেশন বা বাক বিতন্ডিতা বা বলতে পারো যে কোনো রকম দ্বন্দ্ব থেকে, কোনো রকম মুখোমুখি সংঘর্ষ থেকে সবসময় আমি নিজেকে দূরে রাখি বা এগুলোকে আমি অ্যাভয়েড করি। নেক্সট কোয়েশ্চেন দেওয়া ছিল গিভ দি অ্যান্টোনিম অফ দি ফলোয়িং ওয়ার্ডস। আমরা দেখলাম ইডিয়াম 5টা ছিল 5 মার্কস এবং অ্যান্টোনিম 5টা থাকবে 5 মার্কস। টোটাল 10 মার্কসের গ্রামার প্রশ্ন আসে, বাদবাকি 40 মার্কসের ইংলিশ রাইটিংয়ের উপরে প্রশ্ন আসে। প্রথম অ্যান্টোনিম ট্রিকি। ট্রিকি মানে হচ্ছে খুব বলতে পারো ক্রিটিক্যাল কোনো কিছু, ট্রিকি বা খুব জটিল কোনো বিষয়কে বোঝানো হচ্ছে, ঠিক আছে, তখন আমরা তাকে ট্রিকি বলি। ওকে, বা খুব চালাক কোনো কিছু, ঠিক আছে, লোককে বোকা বানিয়ে দেবে এমন কিছুকে আমরা ট্রিকি বলি। দেখো, ট্রিকি কথাটাকে বিভিন্ন সেন্সে তুমি ইউজ করতে পারো এবং প্রত্যেকটা সেন্স অনুযায়ী কিন্তু তার অ্যান্টোনিমগুলো চেঞ্জ হয়ে যাবে। 2013 এরকম শুধুমাত্র অ্যান্টোনিম দিয়ে সেখান থেকে শব্দ দিয়ে সেখান থেকে প্রশ্ন লিখতে, অ্যান্টোনিম লিখতে বলতো, সিনোনিম লিখতে বলতো। বাট পরবর্তী যে পরীক্ষাগুলো হলো 2019, 2020, সেখানে কিন্তু একটা পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে শব্দ দিয়ে দিচ্ছিল এবং সেই সেন্টেন্সের কনটেক্সট বুঝে নিয়ে তোমাকে সিনোনিম কিংবা অ্যান্টোনিম লিখতে হবে। এটা যদিও পুরনো প্রশ্ন, তাই এরকম প্যাটার্ন ছিল, বাট নতুন প্যাটার্নে কিন্তু সেন্টেন্সের মধ্যে শব্দ দিয়ে তোমাকে লিখতে হচ্ছিল অ্যান্টোনিম এবং সিনোনিম সেই সেন্টেন্সের কনটেক্সটটা বুঝে। ট্রিকি অ্যান্টোনিম তোমরা বলতে পারো, বিপরীত শব্দ বলতে পারো আনকমপ্লিকেটেড, যেটা কখনোই কমপ্লিকেটেড নয়, ইজি হবে, সহজ হবে, স্মুথ সেইলিং, খুব সহজেই বোঝা যাবে, সহজেই করা যাবে, স্ট্রেট ফরওয়ার্ড, একদম ডিরেক্টলি বলা হচ্ছে, কোনো রকম কোনো প্যাঁচানো কোনো ব্যাপার নেই, ইনোসেন্ট, খুব নিষ্পাপ। যদি ট্রিকি কোনো মানুষের সম্পর্কে বলা হয়, সে কথাবার্তা খুব ঘুরিয়ে পেঁচিয়ে বলে, ট্রিকি ভীষণ চালাক বা বুদ্ধিমান, সেক্ষেত্রে ইনোসেন্ট বা খুব সরল, সহজ সরল বা নিষ্পাপ এই কথাটা বলা যেতে পারে। গাইললেস, যার মধ্যে কোনো পাপ নেই, কোনো ছল চাতুরি নেই, গাইললেস। নেক্সট প্রশ্ন, প্রভেন্যান্স। প্রভেন্যান্সের অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে। প্রভেন্যান্স মানে হলো কোনো কিছু শুরু হচ্ছে, স্টার্টিং হচ্ছে, অরিজিন, কোনো কিছুর উৎস, কোনো কিছু সোর্স। এর অপোজিট কি হবে? এন্ড হতে পারে, কনক্লুশন, সিদ্ধান্ত, ডেথ, ফাইনাল, কালমিনেশন, যখন কোনো কিছু একদম শেষ সীমায় পৌঁছচ্ছে তখন তাকে কালমিনেশন বলে, ক্লোজার, বন্ধ করে দেওয়া, আউটকাম, কোনো কিছু রেজাল্ট হচ্ছে, ফলাফল, কনসিকোয়েন্স, পরবর্তী ঘটনা কি ঘটতে পারে। সো প্রভিনেন্স মানে যদি হয় কোনো কিছু অরিজিন, উৎস কিংবা সোর্স, তাহলে এই সব কটা হবে তার অপোজিট। নেক্সট প্রশ্ন, ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট কথাটা মানে হচ্ছে যখন কোনো কিছু খুব পরিষ্কার বা খুব অবভিয়াস, যে তুমি তোমার চোখ দিয়ে যেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, পরিষ্কারভাবে বুঝতে পারছো কোনো কিছু, কিংবা বলতে পারো এমন কোনো কোয়ালিটি বা এমন কোনো ফিলিংস যেটা কারোর কাজের মধ্যে দিয়ে বা কারোর কথাবার্তায়, কারোর বডি ল্যাঙ্গুয়েজে তুমি পরিষ্কার বুঝতে পারছো, তখন তাকে ম্যানিফেস্ট বলা হয়ে থাকে। এটার অপোজিট হবে হিডেন, লুকোনো, সিক্রেট, গোপন, অবস্কিওর, অস্পষ্ট, অ্যাম্বিগুয়াস, দ্ব্যর্থবোধক, দুটো করে মিনিং রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না, ক্রিপ্টিক, যেটা অবশ্যই বলতে পারো যে সাংকেতিক কোনো কিছু, ডার্ক, অন্ধকার। তাহলে ম্যানিফেস্ট মানে যদি হয় খুব সহজে কোনো কোয়ালিটি বা কোনো ফিলিংস কাউকে দেখে তুমি বুঝতে পারছো, বা কোনো বিষয় যেটা তোমার চোখে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, কিংবা তুমি মন দিয়েও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো, অনুভব করতে পারছো, এখানে ম্যানিফেস্ট যদি সেটার মানে হয় তাহলে হিডেন, সিক্রেট, অবস্কিওর এগুলো সব তার অপোজিট হবে। নেক্সট কোয়েশ্চেন, এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে। এক্সট্রাভ্যাগেন্ট মানে হলো কোনো কিছু প্রচুর পরিমাণে, বিপুল অর্থে বোঝানো হচ্ছে। এটার অপোজিট হবে থ্রিফটি। থ্রিফটি মানে হচ্ছে খুব কিপটেমি করে বা অল্প পয়সা, থ্রিফটি। ইকোনমিক্যাল, খুব বুঝে শুনে পয়সা খরচা করে, ইকোনমিক্যাল। মডেস্ট, যদি বলা হয় কারোর স্বভাবটা এক্সট্রাভ্যাগেন্ট, মানে খুব বাড়িয়ে চাড়িয়ে প্রচণ্ড অতিরঞ্জিত করে কথাবার্তা বলে বা কাজগুলো করে, তার অপোজিট হবে মডেস্ট, মানে খুব নম্র, ভদ্র, মডেস্ট, ঠিক আছে। অর্ডিনারি, খুব সাধারণ কোনো কিছু, প্লেন, খুব সাধারণ। পুয়ার মানে গরিব, যদি এক্সট্রাভ্যাগেন্ট মানে খুব বড়লোক বোঝায়, প্রচুর অর্থ রয়েছে, তার অপোজিট হবে পুয়ার। সিম্পল, ঠিক আছে। ইনএক্সপেন্সিভ, দাম একদমই কম। নেক্সট প্রশ্ন, হোপ। হোপ মানে হচ্ছে আশা। হোপ, এটার অপোজিট কি হবে? পেসিমিজম, নিরাশাবাদ,
ডেসপেয়ার নিরাশা হতাশ, হোপলেসনেস হতাশা, ডাউট মানে সন্দেহ। দেখো তুমি কোনো বিষয়ে হোপফুল, কোনো বিষয়ে তোমার খুব আশা দেখতে পাচ্ছ, আশা রয়েছে। ডাউট মানে কোনো বিষয়ে তুমি সন্দেহ প্রকাশ করছো। ডিপ্রেশন মানে হচ্ছে তুমি হতাশাতে চলে যাচ্ছ বা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছ। ডেসপন্ডেন্সি মানেও কিন্তু সেই হতাশা। মেলানকালি মানে খুব দুঃখ বা করুণ সিচুয়েশন। এগুলো সবকটাই হোপের অ্যান্টোনিম হবে। আজকে আমরা 2019-এ যে কোয়েশনগুলো এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স পরীক্ষাতে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। শুরু করছি আজকের লেসন। কোয়েশন ছিল ফ্রেম মিনিংফুল সেন্টেন্সেস উইথ দি ফলোইং ফ্রেজেস। 5 মার্কস ছিল, 5টা কোয়েশন ছিল, 5 মার্কস। বলা হচ্ছে এখানে যে ফ্রেজগুলো দেওয়া আছে সেই ফ্রেজগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে। প্রথম ফ্রেজ ছিল গো ডাউন দ্য ড্রেন। গো ডাউন দ্য ড্রেন মানে ড্রেন দিয়ে বয়ে চলে গেল, গো ডাউন দ্য ড্রেন। তার মানে ড্রেন দিয়ে কি বয়ে চলে যায়? ড্রেন দিয়ে আমরা জানি যে নোংরা জল, আবর্জনা জল, সেগুলো বয়ে চলে যাচ্ছে। তার মানে বলতে পারো টু বি ওয়েস্টেড মানে কোনো জিনিস নষ্ট হয়ে গেল। টু বি ওয়েস্টেড, টু ফেল কোনো জিনিস ব্যর্থ হলো। তুমি অনেক চেষ্টা করছিলে কিন্তু দেখা গেল সমস্ত চেষ্টা পণ্ডশ্রম হলো, তখন বলতে পারো গো ডাউন দ্য ড্রেন। সমস্ত চেষ্টাগুলো ব্যর্থ হয়ে গেল, নষ্ট হলো, কিংবা সমস্ত এনার্জি চলে গেছে। কোনো কাজ করার ফলে, অনেক পরিশ্রম করার ফলে তোমার শরীরে আর কোনো এনার্জি অবশিষ্ট নেই, তখন তুমি বলতে পারো যে তোমার সমস্ত এনার্জিগুলো গো ডাউন দ্য ড্রেন, সমস্ত এনার্জি নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই যে ইডিয়ামটা দেওয়া আছে বা ফ্রেজটা দেওয়া আছে, এটা দিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। এখানে আমি যে মানেটা লিখেছি টু বি ওয়েস্টেড, টু ফেল, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় লেখার দরকার নেই, বাট তোমাদের বোঝার জন্য আমি এখন লিখেছি। তোমরা কিন্তু এটা লেখার পরে এই সেন্টেন্সটা লিখবে, ঠিক আছে? হার্ড আর্নড মানি শুড নট গো ডাউন দ্য ড্রেন। এখানে খুব সিম্পল একটা সেন্টেন্স লিখেছি। হার্ড আর্নড মানি মানে খুব পরিশ্রম করে যে পয়সা রোজগার করা হয়, হার্ড আর্নড মানি, খুব পরিশ্রম করে যে পয়সা রোজগার করা হয়, শুড নট সেটা উচিত নয়, গো ডাউন দ্য ড্রেন সেটা কিন্তু নষ্ট হওয়া, ওয়েস্টেড হওয়া সেটা উচিত নয়। টাকাটাকে কোনো বিনা কারণে নষ্ট করা, খোলামকুচির মতো টাকা নষ্ট করা কিন্তু উচিত নয়। সো হার্ড আর্নড মানি শুড নট গো ডাউন দ্য ড্রেন, এটা তুমি লিখতে পারো এরকম সেন্টেন্স। নেক্সট কোয়েশ্চেন ছিল অ্যাট ক্রস পারপাসেস। ক্রস পারপাসেস, পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য কিংবা লক্ষ্য। ওকে, ক্রস মানে ক্রস করছে, যে পারপাসগুলো, লক্ষ্যগুলো আছে সেগুলো একে অপরের সাথে ক্রস করছে, মানে একে অপরের সাথে কিন্তু ক্ল্যাশ হচ্ছে বা কনফ্লিক্ট হচ্ছে, ধাক্কা লাগছে, মানে একে অপরের সাথে কিন্তু মিলছে না। বুঝতে পারলে? সো যে উদ্দেশ্যগুলো আছে, পারপাসগুলো আছে, সেগুলো কিন্তু একে অপরের সাথে মিলছে না। এটার মানে ধরো বলতে পারো মিসআন্ডারস্ট্যান্ডিং। অবশ্যই তুমি একটা কথা বলার চেষ্টা করছো, আমি একটা কথা বলার চেষ্টা করছি, দুজনে কেউ কারো কথা বুঝতে পারছে না, সো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। অর হ্যাভিং ডিফারেন্ট মিনিং ফ্রম ওয়ান অ্যানাদার, কিংবা আমি একটা কথা বলছি একটা অ্যাঙ্গেল থেকে, একটা মানে নিয়ে কথা বলছি, আমার সামনে যে লোকটা আছে বা যার সাথে আমি কথা বলছি সে হয়তো অন্য মানে বা অন্য অ্যাঙ্গেল থেকে কথাটা বলছে, সো আমরা কেউ কারো কথা বুঝতে পারছি না। এই রকম সিচুয়েশনটাকে বলা হয় অ্যাট ক্রস পারপাসেস। এইটা দিয়ে আমি যে সেন্টেন্স তৈরি করেছি, ইউ উইল নেভার বি এবল টু মেক ইউর পয়েন্ট। ইউ উইল নেভার বি এবল টু মেক ইউর পয়েন্ট, তুমি কখনোই তোমার যে পয়েন্ট, তোমার যে কথাটা, তুমি কিন্তু কাউকে বোঝাতে পারবে না, তুমি তোমার পয়েন্ট তুমি তৈরি করতে পারবে না, রাখতে পারবে না কারোর সামনে। কারণ ইউ কন্টিনিউ টু টক অ্যাট ক্রস পারপাসেস উইথ ইউর বস। কারণ তুমি তোমার বসের সাথে যখন কথা বলো, ইউ কন্টিনিউ টু টক, তুমি এইভাবেই কথাটা বলো অ্যাট ক্রস পারপাসেস। তুমি কিন্তু সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং এর মতো কথা বলছো, মানে তোমার বস একটা বলার চেষ্টা করছো, তুমি একটা বলার চেষ্টা করছো, সেটা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে, বাট অ্যাট ক্রস পারপাসেস, দুজনে কেউ কারো কথা বুঝতে পারছো না। সো ইউ উইল নেভার বি এবল টু মেক ইউর পয়েন্ট, তুমি কখনো তোমার পয়েন্টটা তোমার বসকে বোঝাতে পারবে না, বিকজ তুমি সবসময় অ্যাট ক্রস পারপাসে কথা বলো তোমার বসের সঙ্গে। কোয়েশ্চেন নাম্বার সি, ইন কিপিং উইথ, এই ফ্রেজটা দেওয়া হয়েছিল ইন কিপিং উইথ, এটার মানে কি? দেখো, ইন কিপিং, কিপ মানে কি? রেখে দেওয়া, তাই তো? ইন কিপিং উইথ মানে কোনো একটা কিছুর সাথে তুমি রাখছো, তার মানে কোনো একটা কিছুর সাথে তুমি অ্যাগ্রি করছো, কোনো একটা কিছুর সাথে তুমি সম্মত হচ্ছ।
ইন কিপিং উইথ কোনো কিছুর সাথে তুমি রাজি হচ্ছ, ঠিক আছে। সো অ্যাগ্রিং রাজি হওয়া, উইথ অর শেয়ারিং ইম্পর্টেন্ট কোয়ালিটিজ উইথ সামথিং, কোনো কিছুর সাথে তুমি রাজি হচ্ছ কিংবা এমন কিছু তুমি কোয়ালিটি, ইম্পর্টেন্ট কোয়ালিটি শেয়ার করছো কোনো কিছুর সঙ্গে, ঠিক আছে। যেমন ধরো অনেক সময় হয় যে কারোর একটা পার্সোনালিটি থাকে, টেম্পারামেন্ট থাকে প্রত্যেকটা মানুষের, সেই মানুষটা তার টেম্পারামেন্ট বা তার পার্সোনালিটির সাথে ম্যাচ করেই কিন্তু সেই কাজকর্মগুলো করে, কথাবার্তা বলে, তার হ্যাবিটস গ্রো করে, তার ড্রেসিং সেন্স স্টাইল গ্রো করে, তার ফুড হ্যাবিট গ্রো করে, তাই তো। সো তুমি বলতে পারো যে সেই মানুষটার পুরো পার্সোনালিটির সাথে ম্যাচ করে কিন্তু সে কাজগুলো করে, বা সে যে কথাগুলো বলে, যে কাজগুলো করে, সেটা তার পার্সোনালিটির সাথে ম্যাচ করে করে, তখন কিন্তু ইন কিপিং উইথ তুমি বলতে পারো, ঠিক আছে। এখানে যে সেন্টেন্সটা আমি বলেছি, the program was organized in keeping with the true spirit of the local tribal culture. The program was organized, এই যে প্রোগ্রাম, কোন একটা প্রোগ্রামের কথা বলছি, তো একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল ইন কিপিং উইথ, তার সাথে সামঞ্জস্য রেখে, ইন কিপিং উইথ তাল মিলিয়ে বা সামঞ্জস্য রেখে, কার সাথে সামঞ্জস্য রেখে, দি ট্রু স্পিরিট, আসল যে স্পিরিটটা রয়েছে অফ দি লোকাল ট্রাইবাল কালচার, সেই লোকাল, সেখানকার যে লোকাল আদিবাসী কালচার, তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল। সো ইন কিপিং উইথ মানে সামঞ্জস্য রেখে বা তাল রেখে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4, বিহাইন্ড দ্য সিনস। বিহাইন্ড দ্য সিনস, তোমরা আজকাল অনেকেই বিহাইন্ড দ্য সিনস শব্দটা শুনে থাকবে, কারণ যেভাবে সিনেমা, বিভিন্ন ওয়েব সিরিজের আজকাল প্রচার করা হয়, শুটিংয়ের প্রচার করা হয়, যেমন ধরো কোনো একটা পার্টিকুলার শ্যুট হয়েছে সিনেমা, তারপরে দেখবো আমরা বিভিন্ন ছোট ছোট ভিডিও দেখতে পাই, বলা থাকে বিহাইন্ড দ্য সিনস, মানে যখন শুটিংটা চলছিল ক্যামেরার সামনেটুকু আমরা দেখতে পাই, বাট ক্যামেরার পেছনে যখন শুটিং চলে তার বিভিন্ন ফাঁকে ফাঁকে কিন্তু বিভিন্ন মজার ঘটনা ঘটে, বিভিন্ন টেকনিক্যাল ফল্ট হয়, বিভিন্ন কাণ্ড হয়ে থাকে, সেইগুলো আমরা যখন সিনেমা দেখি তখন সেগুলো জানতে পারি না। তো আজকাল একটা ট্রেন্ড হয়েছে, তোমাকে কি হয়, বিভিন্ন ভিডিও ওরা আপলোড করে বিভিন্ন চ্যানেলে, যেখান থেকে তুমি শুটিংয়ের ফাঁকে ফাঁকে কি কি মজা করতো অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টররা, টেকনিশিয়ানসরা, সেইগুলো তুমি দেখতে পাও। তখন তাকে বলে বিহাইন্ড দ্য সিনস, মানে যেটা তুমি সামনে দেখতে পাচ্ছ চোখের সামনে সিনেমাটা, তার পেছনেও কিন্তু অনেক ঘটনা ঘটে, যেটা সবাই লোকচক্ষু দেখতে পাচ্ছে না, সেটা কিন্তু লোকচক্ষুর অন্তরালে ঘটনাগুলো ঘটে, সিক্রেটলি ঘটনাগুলো ঘটে, তখন তাকে বিহাইন্ড দ্য সিনস বলা হয়। যেমন হ্যাপেন্স সিক্রেটলি, গোপনীয়তার সঙ্গে ব্যাপারগুলো ঘটছে, কিংবা সামথিং হ্যাপেন্স উইদাউট মোস্ট পিপল নোয়িং অ্যাবাউট ইট, এমন কিছু ঘটনা ঘটছে যেটা বেশিরভাগ লোকই কিন্তু জানে না যে সেরকম একটা ঘটনা ঘটছে, তখন তাকে বিহাইন্ড দ্য সিনস বলা হয়। The film peeps behind the scenes of the poaching of wild animals in India. The film peeps, peep মানে হচ্ছে উঁকি মারা, তো সিনেমাটা উঁকি মারছে, মানে সিনেমাটা এই বিষয়টা নিয়ে কাজ করেছে, বিহাইন্ড দ্য সিনস অফ দি পোচিং অফ ওয়াইল্ড অ্যানিমালস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে যে বন্য পশুগুলো, বন্য জানোয়াররা রয়েছে, তাদেরকে যে পোচিং করা হচ্ছে, ইল্লিগালি হান্টিং করা হচ্ছে, বেআইনিভাবে তাদেরকে যে মেরে ফেলা হচ্ছে জন্তু জানোয়ারকে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই সিনেমাটা কথা বলছে। মানে দ্য ফিল্ম পিপস বিহাইন্ড দ্য সিনস, মানে আমরা যে দেখছি এতগুলো বাঘের সংখ্যা কমে যাচ্ছে, হাতির সংখ্যা কমে যাচ্ছে, এই সংখ্যা কমে যাওয়ার পেছনে কিন্তু এই পোচিং, ইল্লিগালি যে মেরে ফেলা হয়, এটা কিন্তু প্রচণ্ডভাবে দায়ী। তো এই সিনেমাটা কি করছে, এই মেরে ফেলা হচ্ছে যে তার যে বিহাইন্ড দ্য সিনস, সেই ঘটনাগুলো দেখানোর চেষ্টা করছে ইন্ডিয়াতে, ঠিক আছে। আমি অতি সম্প্রতি একটি মুভি দেখেছি, শেরনি, বিদ্যা বালান সেখানে অভিনয় করেছিলেন মুখ্য ভূমিকায়। তো শেরনি মুভিটাতে কিন্তু ঠিক এই বিষয়টা দেখানো হয়েছিল, ইন্ডিয়াতে পোচিংটাকে কিভাবে পলিটিক্যাল লিডার থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে কিভাবে ওদেরকে সাহায্য করছে যাতে ওরা ইল্লিগালি পশুদেরকে মেরে ফেলতে পারে, এবং সেভাবে কিন্তু পশুর সংখ্যা কমছে ইন্ডিয়াতে। তো সেই ফিল্মটা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছে। সো বিহাইন্ড দ্য সিনস মানে যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি না, বাট পেছনে কিন্তু ঘটনাগুলো চলে লোকচক্ষুর আড়ালে, সেই ঘটনাগুলোকে নিয়ে সিনেমাটা এখানে ফোকাস করেছিল। Question number 5, left no stone unturned. Left no stone, stone মানে কি, পাথর, unturned, টার্ন মানে কি, পাথরগুলোকে ঘোরানো, unturned মানে এমন কোনো পাথর নেই যেটাকে ঘোরানো হয়নি, left no stone unturned। এখন দেখো এই ফ্রেজগুলো বা ইডিয়ামগুলো কি হয়, তোমাকে কিন্তু
লিটারাল মিনিং বা আক্ষরিক মিনিং দেখলে চলবে না। এখানে যেটা বলা হচ্ছে প্রত্যেকটা শব্দ তার মানে কিন্তু দেখলে হবে না, সেই শব্দগুলোর মাধ্যমে এক্স্যাক্টলি কি বোঝানোর চেষ্টা করছো তোমাকে সেটা বুঝতে হবে। এখানে বলছে কোনো পাথর সে মানে উল্টাতে বাকি রাখেনি, তার মানে সে এমন কিছু চেষ্টা করেছে, এমন কিছু পাওয়ার জন্য চেষ্টা করেছে যে সে সমস্ত কিছু উপায় অবলম্বন করেছে, যে প্রত্যেকটা উপায় অবলম্বন করে সেই বিষয়টাকে সেই গুড রেজাল্ট পাওয়ার চেষ্টা করেছে, এটা তাই বোঝায়। সো টু ডু এভরিথিং ওয়ান ক্যান টু অ্যাচিভ আ গুড রেজাল্ট, কোনো একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য, কোনো একটা ভালো ফলাফল পাওয়ার জন্য একটা মানুষ যখন সব কিছু করতে পারে, কোনো অপশন সে বাদ দেয়নি, সমস্ত অপশন সে ট্রাই করেছে সেই কাজটা সাকসেসফুল হওয়ার জন্য, তখন তাকে বলা হয় লেফট নো স্টোন আনটার্নড। He left no stone unturned in his effort to get a government job. He left no stone unturned. সে তার চেষ্টার কোনো ঘাটতি রাখেনি। In his effort, তার চেষ্টাতে to get a government job, একটা সরকারি চাকরি পেতে, একটা সরকারি চাকরি পাওয়ার যে সে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে সে কোনো কিছু কিন্তু ঘাটতি রাখেনি, এমন কোনো উপায় নেই সেটা যে সে করেনি, সে সেটাকে ট্রাই করেনি, সমস্ত কিছু সে ট্রাই করেছিল একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য। তোমাদের এই 5টা ছিল ফ্রেজ ছিল, যেখানে ফ্রেজগুলোতে তোমাকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছিল। এরপরে আরেকটা যে কোয়েশ্চেন ছিল ডেসক্রিপটিভ গ্রামারে, সেটা হলো গিভ দি অ্যান্টোনিম অফ দি আন্ডারলাইন ওয়ার্ডস। এই যে আন্ডারলাইন ওয়ার্ডসগুলো আছে, ঠিক আছে, ওয়ার্ডসের তলায় দাগ দেওয়া আছে, সেগুলোর অ্যান্টোনিম লিখতে হবে, মানে অপোজিট ওয়ার্ড লিখতে হবে, এবং সেই অ্যান্টোনিমটা অবশ্যই এই সেন্টেন্সের সাথে কিন্তু ম্যাচ করে লিখতে হবে। ওকে, কারণ আমরা জানি একটা শব্দের অনেকগুলো মানে হয়, সেটা যে সেন্টেন্সে বসছে সেই সেন্টেন্সের হিসেবে কিন্তু তার মানেটা চেঞ্জ হয়, তাই তো? সুতরাং তোমাকে দেখতে হবে এই শব্দটা সেন্টেন্সে কোন মানেটাকে প্রকাশ করছে, কোন অর্থ প্রকাশ করছে। আর একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, এই শব্দটা এই সেন্টেন্সের যে পার্টস অফ স্পিচকে ফলো করছে, ক্যাটাগরিতে পড়ছে, তোমাকে যে শব্দ তুমি রিপ্লেস করবে সেই শব্দটাও কিন্তু সেম পার্টস অফ স্পিচের শব্দ হবে। ধরো এখানে কোনো একটা শব্দ আছে নাউন, তুমি সেটাকে কি করলে ভার্ব দিয়ে চেঞ্জ করলে, তাহলে কিন্তু হবে না, কিংবা অ্যাডজেক্টিভ দিয়ে চেঞ্জ করলে তাহলে কিন্তু হবে না। নাউন শব্দটাকে তোমায় যদি চেঞ্জ করো, নাউন দিয়েই তোমায় চেঞ্জ করতে হবে। এটা তোমাদের এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মিনিং চেঞ্জ হলে হবে না সেন্টেন্সে তার যা মিনিং, আর একটা হলো এবং অন্যটা হলো পার্টস অফ স্পিচে যে ক্যাটাগরিতে মূল শব্দটা আছে, তোমাকে সেই ক্যাটাগরির শব্দই কিন্তু বসাতে হচ্ছে। এখানে নাম্বার এতে যে সেন্টেন্সটা দেওয়া আছে, হি ওয়াজ পেশেন্ট ডিলিং উইথ হিজ অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন। হি ওয়াজ পেশেন্ট, সে খুব ধৈর্য নিয়েছিল, পেশেন্ট ছিল, ধৈর্যবান ছিল, ডিলিং উইথ হিজ অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন, তার নিজের যে রাগ এবং ফ্রাস্ট্রেশন, হতাশা, সেই দুটো নিয়ে সে কিন্তু খুব মানে পেশেন্টলি হ্যান্ডেল করছিল, খুব ধৈর্য সহকারে সে হ্যান্ডেল করছিল। এখানে হি ওয়াজ পেশেন্ট, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসানো হয়েছে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসানো হয়েছে যে সে ছিল কিন্তু পেশেন্ট ছিল, সে ধৈর্যবান ছিল, তাই তো? তুমি এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসিয়েছো, তাহলে এই শব্দটাকে আমায় একটা বিপরীত শব্দ দিয়ে রিপ্লেস করতে হবে, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ হতে হবে। পেশেন্টের অপোজিট ইমপেশেন্ট আমরা সবাই জানি, এবং সেটা কিন্তু সেটাও একটি অ্যাডজেক্টিভ, তাই তো? সো হি ওয়াজ ইমপেশেন্ট, তুমি এটা বলতে পারো। আর একটা হচ্ছে কমপ্লেনিং, সে খুব কমপ্লেনিং করছিল, মানে হি ওয়াজ কমপ্লেনিং, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসিয়েছি। এখানে কিন্তু ভেবো না যে হি তারপরে ওয়াজ তারপরে কমপ্লেনিং ভার্বের সাথে আইএনজি আছে, মানে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তা কিন্তু নয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসানো হচ্ছে। হি ওয়াজ কমপ্লেনিং, দেন তুমি ফেড আপ বলতে পারো, প্রচন্ডভাবেই সে কি হলো, অধৈর্য হয়ে পড়লো, ফেড আপ হয়ে গেল। সো হি ওয়াজ ফেড আপ, কিংবা হি ওয়াজ কমপ্লেনিং, হি ওয়াজ ইমপেশেন্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাতে পারো। তোমরা যদি আরো অন্য কোনো অ্যান্টোনিম জানবে সেম ক্যাটাগরি সেম অ্যাডজেক্টিভের, অবশ্যই তোমরা সেগুলো আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। নেক্সট কোয়েশ্চেন ছিল, দি ইনভেডার্স লেইড ব্যারেন দি ল্যান্ড দে প্লান্ডার্ড অ্যান্ড বার্নড। ইনভেডার্স যারা আক্রমণ করেছিল, ঠিক আছে, ইনভেডার্স অনুপ্রবেশকারীরা, দে লেইড ব্যারেন দ্য ল্যান্ড, ল্যান্ড হচ্ছে নাউন, নাউনের আগে বসছে লেইড ব্যারেন দ্য ল্যান্ড, তাই তো? ল্যান্ডগুলোকে ব্যারেন করে গেছে তারা, ল্যান্ডগুলোকে তারা ব্যারেন করে গেছে। দে প্লান্ডার্ড অ্যান্ড বার্ন, যে ল্যান্ডগুলোকে তারা উৎখাত করলো, প্লান্ডার্ড করলো, লুট করলো এবং বার্ন পুড়িয়ে দিল সেই জমিগুলোকে। তাহলে ইনভেডার্সরা যে জমিগুলোকে পুড়িয়ে দিয়েছিল, যে জমিগুলোকে লুট করলো, সেই জমিগুলো এখন ব্যারেন অবস্থায় পড়ে আছে।
এখানে দুটো মানে হয় ব্যারেনের, একটা মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ ব্যারেন, মানে বন্ধা হয়ে গেল জমিটা, ইনফার্টাইল হয়ে গেল জমিটা তার চাষ করা যাবে না, সেটা একটা হয়। আর একটা হয় যেটা ব্যারেন মানে তুমি বলতে পারো যে লাইফলেস, মানে কোনো প্রাণ নেই, এইটাও হতে পারে। আর একটা হতে পারে ব্যারেন মানে হচ্ছে একাকী, পরিত্যক্ত, ছেড়ে দেওয়া, ঠিক আছে। কিন্তু এইখানে সেন্টেন্সের যে সেন্সে ব্যারেনটাকে ইউজ করা হয়েছে, এখানে ব্যারেন মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ, মানে ব্যারেন মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ মানে হলো যেখানে তুমি দেখতে পাচ্ছ কোনো রকম আর ফসল ফলার চান্স নেই, জমিটাকে আর নতুন কোনো কাজে লাগানো যাবে না। এবার ব্যারেনের অপোজিট কি হতে পারে? ফার্টাইল হতে পারে, উর্বর জমি, ফার্টাইল। প্রোডাক্টিভ হতে পারে, ঠিক আছে, প্রোডাক্টিভ যেখানে ফসল ফলানো যাবে, প্রোডাক্টিভ। এগুলো তুমি বসাতে পারো ব্যারেনের অপোজিট ওয়ার্ড হিসেবে। নেক্সট কোয়েশ্চেন ছিল, there was despair in the Australian camp following their defeat by India. অস্ট্রেলিয়ান ক্যাম্পে ডেসপেয়ার ছিল, হতাশা ছিল, কারণ তারা হেরে গেছিল ইন্ডিয়ার দ্বারা। এখানে there was despair, সেখানে কি ছিল? ডেসপেয়ার ছিল, এটা কিন্তু নাউন। হতাশা ছিল, এটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং তোমাকে এমন একটা ওয়ার্ড বসাতে হবে অ্যান্টোনিম, সেটা যাতে নাউন হয়। ডেসপেয়ার মানে হতাশা, হতাশার অপোজিট কি হতে পারে? আশা হতে পারে, হোপ হতে পারে, আর জয়, আনন্দ হতে পারে। সো দেয়ার ওয়াজ হোপ ইন দ্য অস্ট্রেলিয়ান ক্যাম্প, দেয়ার ওয়াজ জয় ইন দি অস্ট্রেলিয়ান ক্যাম্প, এই দুটোই তোমরা বসাতে পারো। দেখো এখানে আমি যে অ্যান্টোনিমগুলো বলছি প্রচুর অ্যান্টোনিম হতে পারে, বাট অতগুলো অ্যান্টোনিম এখানে বলছি না। যেগুলো খুব কমন অ্যান্টোনিম, যেটা পরীক্ষায় খুব সহজে তোমাদের মাথায় আসবে বলে আমার মনে হচ্ছে, তোমরা ইজিলি রিকল করতে পারবে, সেই শব্দগুলি কিন্তু এখানে বসানো হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার ডি, হিজ মাইজারলি বিহেভিয়ার led his friends to desert him. His miserly behavior, তার যে কৃপণ যে ব্যবহার, led his friends, তার বন্ধুরা বাধ্য হলো to desert him, তাকে ছেড়ে যেতে। তার যে কৃপণ ব্যবহার সেটা তার বন্ধুদেরকে নিয়ে গেল তাকে যাতে পরিত্যাগ করে, সেই পর্যন্ত, ততদূর পর্যন্ত বন্ধুদেরকে বাধ্য করলো তাকে পরিত্যাগ করতে। তার মাইজারলি বিহেভিয়ারের জন্য বন্ধুরা তাকে ছেড়ে গেল। এই যে মাইজারলি বিহেভিয়ারটা একটা নাউন, তার আগে বসছে অ্যাডজেক্টিভ, মাইজারলি অ্যাডজেক্টিভ হচ্ছে, সুতরাং তোমাকে অ্যাডজেক্টিভ একটা শব্দ বসাতে হবে যেটা অ্যান্টোনিম বোঝায়। মাইজারলি মানে হচ্ছে কিপটে, কৃপণ, ঠিক আছে। তার অপোজিট তুমি জেনারেস বসাতে পারো, প্রচন্ডভাবে উদার, জেনারেস বসাতে পারো। স্পেন্ড থ্রিফট মানে প্রচন্ড যে খরচা করে, স্পেন্ড থ্রিফট। চ্যারিটেবল, এটাও তুমি বলতে পারো, চ্যারিটেবল মানে যে উদার হস্তে দান করে, চ্যারিটেবল। সো হিজ generous behavior, his spendthrift behavior, his charitable behavior, যে কোনো একটা তোমরা এখানে বসাতে পারো। আজকে ভিডিওর লাস্ট কোয়েশ্চেন, the summer heat made her lethargic and listless. the summer heat, গরমের এই যে গ্রীষ্মকালের যে গরম, made her, তাকে তৈরি করলো কেমন? lethargic, প্রচন্ডভাবেই অবশ করে দিল, প্রচন্ডভাবে অলস বানিয়ে দিল, লেথার্জিক। অ্যান্ড লিস্টলেস তাকে মানে একদম পুরো সে আর নড়াচড়া করার ক্ষমতা, সে পুরো স্থির হয়ে গেছে, লিস্টলেস, ঠিক আছে। এই লেথার্জিক এই শব্দটার অপোজিট তোমাকে বলতে হবে। লেথার্জিক মানে একদম কুড়ে হয়ে গেছে, একদম তার কোনো এনার্জি নেই, তাই না? প্রচন্ডভাবে সে তুমি বলতে পারো কাজকর্ম করতে চাইছে না, তখন তুমি কি বলতে পারো অপোজিট? এনার্জেটিক, প্রচন্ডভাবে তো এনার্জি আছে, প্রচন্ডভাবে কাজে উৎসাহ উদ্যম ফিরে এসেছে, এনার্জেটিক। কিংবা তুমি ভিগারাস বলতে পারো। সো দ্য সামার হিট মেড হার ভিগারাস অ্যান্ড লিস্টলেস, কিংবা দ্য সামার হিট মেড হার এনার্জেটিক অ্যান্ড লিস্টলেস, যে কোনো একটা তুমি বসাতেই পারো। 2020-তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইতে পরীক্ষাতে ডেসক্রিপটিভ ইংলিশে কি গ্রামার এসেছিল? Frame meaningful sentences with the following phrases. কোয়েশ্চেন ছিল যে কিছু ফ্রেজ দেওয়া আছে, ইডিয়ামস দেওয়া আছে, সেগুলোর উপর বেস করে তোমাকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। 5টা ছিল 5 মার্কসের। ফার্স্ট যেটা ছিল সেটা হলো থ্রু থিক অ্যান্ড থিন। থিক মানে হচ্ছে বেশ মোটা সোটা, থিন মানে হচ্ছে রোগা। তো থ্রু থিক অ্যান্ড থিন মানে, ঠিক হচ্ছে ধরো মোটা সোটা মানে এমন একটা সিচুয়েশন যেটা তুমি বলতে পারো খুব ভালো সিচুয়েশন। থিন মানে যেটা রোগা মানে এমন সিচুয়েশন যেটা প্রচন্ডভাবে কষ্ট দিয়েছে। তো
থ্রু থিক অ্যান্ড থিন মানে এমন কিছু সিচুয়েশন যেখানে তুমি বলতে পারো যে আন্ডার অল সার্কামস্ট্যান্সেস, মানে যে কোনো সিচুয়েশন, মানে সেটা ভালো সিচুয়েশন হোক কিংবা সেটা খারাপ সিচুয়েশন হোক, দুটো সিচুয়েশনের মধ্যে দিয়ে। সো আন্ডার অল সার্কামস্ট্যান্সেস, সার্কামস্ট্যান্স মানে হচ্ছে অবস্থা, সো যে কোনো অবস্থাতেই এখানে বোঝাচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন। এবার যে সেন্টেন্স তোমাকে লিখতে বলা হয়েছে, অবশ্যই তোমাদের পরীক্ষাতে এই মিনিংটা লেখার দরকার নেই যে আন্ডার অল সার্কামস্ট্যান্সেস, আমি এখানে তোমাদের বোঝার জন্য লিখেছি, বাট তোমরা কিন্তু পরীক্ষাতে এই শুধু সেন্টেন্সটাই লিখবে, ঠিক আছে? তোমাদের এই মানেটা লেখার দরকার নেই। সেন্টেন্সটা লিখেছি এমন, দ্য সিবলিংস কেপ্ট দেয়ার লাভ ফর ওয়ান অ্যানাদার থ্রু থিক অ্যান্ড থিন। সিবলিংস যে ভাই বোন রয়েছে, অনেক ভাই বোন রয়েছে, তারা কি করেছে? সিবলিংস কেপ্ট দেয়ার লাভ, তাদের ভালোবাসাটা তারা অক্ষুণ্ণ রেখেছে ফর ওয়ান অ্যানাদার, একে অপরের জন্য, থ্রু থিক অ্যান্ড থিন মানে এত আপস অ্যান্ড ডাউনস হয়েছে লাইফে, ওঠা পড়া হয়েছে, তার মধ্যে দিয়েও কিন্তু ভাই বোনেরা নিজেদের মধ্যে ভালোবাসাটা একই রকম রেখেছে। যে কোনো অবস্থার মধ্যে দিয়ে এই ভাই বোনরা বা তাদের যে সম্পর্কটা, তাদের যে একে অপরের প্রতি ভালোবাসা, সেটা কিন্তু তারা বজায় রাখতে পেরেছিল। আই হোপ দিস ইজ ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন ছিল fish in troubled water, fish in troubled water, ফিশ যেটা কিনা ট্রাবলড ওয়াটার, ট্রাবলড মানে হচ্ছে খুব একটা ঝামেলা, ঠিক আছে, খুব একটা বিপদ সেই জলের মধ্যে, মানে মাছটা একটা বিপদযুক্ত জলের মধ্যে রয়েছে, এরকম একটা তুমি আক্ষরিক মানে করতে পারো। কিন্তু এইরকম যে ইডিয়ামস অফ ফ্রেজেস থাকে, তার তো আক্ষরিক মানেটা করলে হয় না, তোমাকে এখান থেকে বুঝতে হয় কি বলার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছে যে যখন তুমি একটা ট্রাবলড সিচুয়েশনে রয়েছো, একটা, ঠিক আছে, ডিস্টারবেন্সের মধ্যে রয়েছো বা একটা বিপদের মধ্যে রয়েছো, ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে রয়েছে, তখন তুমি জেতার চেষ্টা করছো। সো ট্রাই টু উইন আ সিচুয়েশন ফ্রম আ ডিসঅ্যাডভান্টেজড অর ডিফিকাল্ট সিচুয়েশন। তুমি একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থেকে কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা জিনিসকে জেতার চেষ্টা করছো, ঠিক আছে, মানে তুমি বিপদের মধ্যে রয়েছো বা ডিফিকাল্ট সিচুয়েশনে রয়েছো, সেখান থেকে তুমি কি করছো? একটা জিনিস জেতার চেষ্টা করছো যেটা ডিফিকাল্ট, কারণ তুমি অলরেডি ডিফিকাল্ট পজিশনে রয়েছো, সেখান থেকে তুমি যখন জেতার চেষ্টা করছো তখনই বলা হয় ফিশ ইন ট্রাবলড ওয়াটার্স। এবার এটা নিয়ে যে সেন্টেন্সটা আমি লিখেছি, my friend is fishing in the troubled waters by buying a dilapidated old house. বলছে আমার বন্ধু is fishing in the troubled water by buying, এটা কিনছে, কি কিনছে? dilapidated old house, একটা খুব জীর্ণ প্রায় ভঙ্গুর একটা অবস্থা, তেমন একটা পুরনো বাড়ি কিনছে। মানে ডাইলেপিডেটেড ওল্ড হাউসটা কিনলে তো বন্ধুর ক্ষতিই হবে, এবং সেটাকে রিপেয়ার করে, সেটাকে রেনোভেট করে তারপর সেখানে থাকতে অনেকটা খরচা হয়ে যাবে জেনারেলি। তো তাই বলছে মাই ফ্রেন্ড ইজ ফিশিং ইন দ্য ট্রাবলড ওয়াটার্স, মানে ও ভেবেছে এই বাড়িটাতে খুব সহজে সারিয়ে সেখানে বসবাস করবে বা অন্য কোনো বিজনেস করতে পারে, বা সেটা করতে গেলে অনেকটা খরচা হবে, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। তাই বলা হচ্ছে মাই ফ্রেন্ড যখন এই বাড়িটা কিনছে সেটা আসলে ফিশিং ইন দি ট্রাবলড ওয়াটার। Question number C, wolf in sheep's clothing, wolf in sheep's clothing, wolf মানে তুমি জানো এখানে নেকড়ে বাঘ, নেকড়ে বাঘটা কি হচ্ছে? sheep's clothing মানে ভেড়ার ক্লোদিং, মানে ভেড়ার যে পোশাক পরেছে, মানে ভেড়ার যে চামড়াটা সেটা গায়ে লাগিয়েছে। তো উলফ যদি ভেড়ার চামড়াটা গায়ে লাগায় তাহলে সে নিজেকে কি ভেড়া বলে প্রতিপন্ন করবে, কিন্তু আসলে সে কিন্তু ভেড়া নয়, সে উলফ। তার মানে তুমি দেখাচ্ছ তুমি হার্মলেস, অ্যাপারেন্টলি হার্মলেস। শিপ তো প্রচন্ড শান্তশিষ্ট নিরীহ প্রাণী, তো শিপের থেকে কারোর ভয় পাওয়ার কিছু নেই, তাই জন্য তুমি দেখাচ্ছ খুব হার্মলেস, বাট তুমি তার ভেতরে তো উলফ, উলফ তো ক্ষতিকর, সো অ্যাকচুয়ালি কিন্তু ডেঞ্জারাস। সো তুমি অ্যাপারেন্টলি হার্মলেস, আপাত দৃষ্টিতে তুমি নিজেকে দেখাচ্ছ তোমার থেকে কারোর কোনো ক্ষতি হওয়ার চান্স নেই, বাট অ্যাকচুয়ালি ডেঞ্জারাস, কিন্তু প্রকৃতপক্ষে তুমি কিন্তু খুবই ডেঞ্জারাস। এই সেন্টেন্সটা লেখা হয়েছে, the manager of the company seems to be pretty nice and gentle to me, but my friend thinks he may be a wolf in sheep's clothing. The manager of the company, এই কোম্পানি যে ম্যানেজার, seems to be, আমার তো মনে হলো, pretty nice and gentle to me, আমার তাকে দেখে মনে হলো খুব সুন্দর, খুব ভালো এবং জেন্টল, খুব ভদ্র। বাট মাই ফ্রেন্ড থিংস, কিন্তু আমার বন্ধুর মনে হয়, হি মে বি আ উলফ ইন শিপস ক্লোদিং, সে হয়তো একটা উলফ ইন শিপস ক্লোদিং হতে পারে, মানে ভেড়ার চামড়া গায়ে দেওয়া একটা নেকড়ে বাঘ হতে পারে, যাকে আপাত দৃষ্টিতে দেখে ভালো মানুষ মনে হচ্ছে, ক্ষতি নেই বলে মনে হচ্ছে তার থেকে, কিন্তু দেখা যাচ্ছে সে আসলে কিন্তু ডেঞ্জারাস। কোয়েশ্চেন নাম্বার ডি,
সিট অন দ্য ফেন্স, ফেন্স মানে হচ্ছে বেড়া, তো সিট অন দ্য ফেন্স মানে বেড়ার উপরে বসেছো। বেড়ার উপরে বসেছো মানে কি তুমি বেড়ার এদিকে ঝাঁপ দেবে না ওদিকে ঝাঁপ দেবে বুঝতে পারছো না, তার মানে তুমি কোনো ডিসিশন নিতে পারছো না, তুমি কোন সাইডটা নেবে, কোন পক্ষ তুমি নেবে সেই ডিসিশন তুমি নিতে পারছো না। তার মানে টু ডিলে মেকিং আ ডিসিশন, কোন ডিসিশন নিতে তুমি ডিলে করছো, দেরি করছো। নট টু টেক সাইডস ইন আ ডিসপিউট, কিংবা কোনো ঝামেলার মধ্যে তুমি কোনো সাইড নিচ্ছ না, ঠিক আছে, কোনো ঝামেলার মধ্যে তুমি কোনো সাইড নিচ্ছ না। তো এই যে সিট অন দ্য ফেন্স, এই ইডিয়ামটা দিয়ে আমি যে সেন্টেন্সটা লিখেছি, nowadays most of the common people sit on the fence on political matters. nowadays আজকাল most of the common people, বেশিরভাগ সাধারণ লোকজন sit on the fence, তারা কি করে সেই একটা সাইডে ডিলে করে কিংবা কোনো রকম কোনো সাইড নিতে চায় না on political matters, রাজনৈতিক কোনো ব্যাপারে। because they don't want to get involved in any trouble, কারণ তারা কোনো রকম সমস্যায় পড়তে চায় না। আজকাল পলিটিক্যাল সিচুয়েশন এতটাই ভোলাটাইল হয়ে গেছে, ভালনারেবল হয়ে গেছে, সেখানে কোনো রকম ওপিনিয়ন দিলে কিন্তু সেটা নিজের বিপক্ষেই যেতে পারে। সেই জন্য মানুষজন কি করে আজকাল কোনো রকম কোনো সাইড নেয় না, সিট অন দ্য ফেন্স, তারা সবসময় কিন্তু সাইড নিচ্ছে না, স্পেশালি পলিটিক্যাল ব্যাপারগুলোতে, ওকে, কারণ তারা কোনো রকম ট্রাভেলে যেতে চাইছে না। নেক্সট কোয়েশ্চেন, ইট হাম্বল পাই। হাম্বল মানে খুব নম্র ভদ্র, পাই মানে এক ধরনের মিষ্টি খাবার বলতে পারো, পিঠে টাইপের বলতে পারো। সো ইট হাম্বল পাই মানে তুমি একটা ভদ্র মিষ্টি খাচ্ছ, ভদ্র খাবার খাচ্ছ, তার মানে তোমাকে ভদ্রতা পালন করতে হচ্ছে, কারণ তুমি এর আগে কোনো রকম কোনো নিষ্ঠুর কমেন্ট করেছিলে কিংবা বাজে বিহেভ করেছিলে কিংবা কোনো খুব বড়াই করেছিলে নিজের সম্পর্কে, খুব শো অফ করেছিলে, তার ফলে কি হলো তোমাকে এখন সবার কাছে ক্ষমা চাইতে হচ্ছে। এই যে জিনিসটা সেটাকেই বলা হচ্ছে ইট হাম্বল পাই, মেক আ হাম্বল অ্যাপোলজি, তুমি ক্ষমা চাইছো অ্যান্ড অ্যাকসেপ্ট হিউমিলিয়েশন, এবং তুমি যে অপমানটা সেটা মুখ বুজে সহ্য করছো। তুমি হয়তো কোনো কারণে কোনো খুব ডায়লগ দিয়েছিলে, কোনো কারণে নিজের সম্পর্কে খুব বড়াই করে কিছু বলেছিলে, বাট পরে দেখা গেল সেটা সত্যি হলো না, তখন কি হয়, তখন তোমাকে একটা অ্যাপোলজি চাইতে হয়, ক্ষমা চাইতে হয় নিজের জন্য, এবং এই যে অপমানটা, নিজের কথা তুমি নিজে রাখতে পারলে না, সেই অপমানটা তোমাকে সহ্য করতে হয়। কিংবা টু অ্যাডমিট ইউ আর রং, কিংবা এটা মেনে নেওয়া যে তুমি ভুল বলেছিলে, তখন আমরা তাকে ইট হাম্বল পাই বলা হয়। যে সেন্টেন্সটা আমি লিখেছি, আফটার এক্সিবিটিং হিজ সুপিরিয়রিটি ইন দ্য গেম হি হ্যাজ টু ইট হাম্বল পাই when he loses it. আফটার এক্সিবিটিং, প্রদর্শন করার পরে, হিজ সুপিরিয়রিটি, তার যে উচ্চ মান, সে যে এই খেলাতে, ইন দি গেম, এই খেলাতে সে কতটা সুপিরিয়র অন্যদের থেকে, কতটা ভালো খেলতে পারে, এটা যখন সে দেখালো, মানে শো অফ করলো, হি হ্যাজ টু ইট হাম্বল পাই when he loses it. কিন্তু যখন সে খেলাতে হেরে গেল, তখন তাকে কিন্তু সেই অপমানটা মুখ বুজে সহ্য করতে হলো, ক্ষমা চাইতে হলো। ইট হাম্বল পাই মানে হলো ক্ষমা চাওয়া এবং অপমানটা সহ্য করা। এরপরে যে কোয়েশ্চেন ছিল আরো 5 মার্কসে, সেটা হলো গিভ দি সিনোনিম অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন অ্যাকর্ডেন্স উইথ দি কনটেক্সচুয়াল মিনিং। এই কনটেক্সটে যখন তোমাকে এই মানেটা বলতে হবে, সিনোনিমটা লিখতে হবে। এই যে আন্ডারলাইন করা শব্দটা আছে, এই শব্দটা এই সেন্টেন্সে তার কি মানে, ঠিক আছে, সেন্টেন্সে সে ভার্ব হিসেবে বসছে না অ্যাডজেক্টিভ হিসেবে বসছে না নাউন হিসেবে বসছে, এটা দেখে নিয়ে তোমাকে সেই মতো একটা শব্দ বসাতে হবে এবং অবশ্যই মিনিংফুল হতে হবে, সেন্টেন্সের সাথে সাথে সেম মানেটা বোঝায়। অপশন নাম্বার 1, the king decided to banish the treacherous officials from his kingdom. The king decided to, the king সিদ্ধান্ত নিয়েছিল to banish the treacherous officials, যে সমস্ত অফিসিয়াল লোকগুলো ট্রেচারাস, তারা বিশ্বাসঘাতকতা করেছিল, তাদেরকে তার রাজত্ব থেকে, কিংডম থেকে ব্যানিশ করবে, মানে নির্বাসিত করবে, নির্বাসন করবে, ঠিক আছে। দেখো এখানে টু ব্যানিশ, এটা কিন্তু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখছি, এটা কিন্তু ইনফিনিটিভ রয়েছে, তার মানে এখানে একটা ভার্ব বসানো হয়েছে, টু এর পরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে, তাহলে তোমাকেও একটা ভার্ব বসাতে হবে প্রেজেন্ট ফর্মে, এবং যাতে মানেটাও সেই ব্যানিশের মতোই হয়, মানে নির্বাসন দেওয়া, এটা বোঝায়। আমি এখানে বেশ কয়েকটা সিনোনিম লিখেছি যেটা আমার মনে হয়েছে একদম পারফেক্টলি এখানে স্যুট করবে। এটা হচ্ছে এক্সাইল, এক্সাইল মানে হচ্ছে নির্বাসন দেওয়া। সো দ্য কিং ডিসাইডেড টু এক্সাইল দ্য ট্রেচারাস অফিশিয়ালস, এটা একটা হতে পারে। কাস্ট আউট হতে পারে, বাইরে বের করে দেওয়া হতে পারে। ডিপোর্ট হতে পারে, অন্য কোথাও চালান করে দেওয়া। থ্রো আউট, দূর করে দেওয়া, তাড়িয়ে দেওয়া। ফরবিড,
কাউকে নিজের রাজ্য থেকে বের করে দেওয়া, সেটাকেও তুমি ফরবিড বলতে পারো। তাহলে দ্য কিং ডিসাইডেড টু ফরবিড দ্য ট্রেচারাস অফিশিয়ালস, দ্য কিং ডিসাইডেড টু থ্রো আউট দি treacherous officials, the king decided to deport the treacherous officials। এই সবকটা ওয়ার্ড আমার মনে হচ্ছে পারফেক্টলি এখানে বসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, the generous lord was much respected by his subjects। generous lord, এই যে দয়ালু রাজা, সে কিন্তু তার যে সাবজেক্টস ছিল, প্রজা ছিল, তাদের থেকে তিনি অনেক রেসপেক্ট পেতেন, সম্মান পেতেন, তারা তিনি সম্মানিত হতেন। এখানে জেনারাস মানে হচ্ছে সে খুব দয়ালু ছিল, উদার ছিল, এটাকে আমরা একটা অ্যাডজেক্টিভ বলবো। কারণ এখানে এই যে লর্ড আছে এটা হচ্ছে নাউন, আর নাউনের আগে যেটা বসেছে নাউনকে সিগনিফাই করছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাকে জেনারাসের বদলে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে যেটা সেম মিনিং হবে এবং পার্টস অফ স্পিচেও একই ভূমিকা পালন করবে। তো আমি এখানে অ্যাফেকশনেট বলতে পারি, দি অ্যাফেকশনেট লর্ড, অ্যাফেকশনেট বলতে পারি, লাভিং বলতে পারি, কাইন্ড বলতে পারি, কাইন্ড হার্টেড বলতে পারি, কেয়ারিং বলতে পারি। অ্যাফেকশনেট যার যে সবার প্রতি অ্যাফেকশন দেখায়, সহানুভূতি দেখায়, ভালোবাসা দেখায়। লাভিং অবশ্যই যে ভালোবাসে। কাইন্ড যে দয়ালু। কাইন্ড হার্টেড যার একটা দয়ালু মন আছে। কেয়ারিং যে সবার খুব যত্ন করে। এই প্রত্যেকটা শব্দই কিন্তু জেনারাসের বদলে তোমরা এই সেন্টেন্সে বসাতে পারো। কোয়েশ্চেন নাম্বার সি, অনিল ইজ রাদার ক্রুয়েল ইন হিজ ট্রিটমেন্ট টুয়ার্ডস অ্যানিমালস। অনিল ইজ রাদার ক্রুয়েল, এখানে ক্রুয়েলটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ অনিল হচ্ছে ক্রুয়েল, খুব নিষ্ঠুর। ইন হিজ ট্রিটমেন্ট, তার ব্যবহার কাদের প্রতি, টুয়ার্ডস অ্যানিমালস, জন্তু জানোয়ারের প্রতি তার যে ব্যবহার সেটা কিন্তু খুব ক্রুয়েল, খুব নিষ্ঠুর। অবশ্যই এটা আমাদের নিষ্ঠুর হওয়া উচিত নয় এই ক্ষেত্রে, কারণ জন্তু জানোয়ার তারাও কিন্তু প্রকৃতির অংশ। এনিওয়ে, সো ক্রুয়েলের বদলে তোমরা এখানে ব্রুটাল বসাতে পারো, ব্রুটাল, কিংবা স্যাভেজ বসাতে পারো, খুব নিষ্ঠুর। উইকেড মানে শয়তান, ইভিল মানেও শয়তান, ইনহিউম্যান অমানবিক, এই প্রত্যেকটা শব্দ কিন্তু ক্রুয়েলের বদলে বসাতে পারো। সো অনিল ইজ রাদার ব্রুটাল in his treatment, Anil is rather savage in his treatment, Anil is rather wicked in his treatment, Anil is rather evil কিংবা inhuman in his treatment towards animals। এইগুলো সবকটা কিন্তু তোমরা এখানে বসাতে পারবে ক্রুয়েলের পরিবর্তে। নেক্সট কোয়েশ্চেন, Anjali left some important documents at home as she was in a hurry। অঞ্জলি বাড়িতে বেশ কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফেলে রেখে গেল বিকজ শি ওয়াজ ইন হারি, কারণ সে খুব তাড়াহুড়োতে ছিল। এখানে হারিটা কিন্তু নাউন হিসেবে বসানো হয়েছে, ঠিক আছে, এখানে হারিটা নাউন হিসেবে বসানো হয়েছে। এবার তোমাকে বলতে হবে যে এই হারির বদলে তুমি এখানে হেস্ট বসাতে পারো। অ্যাজ শি ওয়াজ ইন আ হেস্ট, হেস্ট মানে তাড়াহুড়োতে ছিল। অ্যাজ শি ওয়াজ ইন আ হেস্ট মানে তাড়াহুড়োতে ছিল। তো এখানে যেটা বসাবে, হারি নাউন হিসেবে বসানো হয়েছে, তাড়াহুড়ো, তার বদলে তোমরা হেস্ট বসাতে পারো অ্যাজ নাউন, ঠিক আছে। এবং লাস্ট কোয়েশ্চেন ছিল, দ্য ওল্ড ফ্রেন্ডস গ্যাদারিং হেল্প দেম টু রিকালেক্ট মেনি প্লেজেন্ট মেমোরিজ অফ দি পাস্ট। ওল্ড ফ্রেন্ডস গ্যাদারিং, পুরনো বন্ধুদের যে একসাথে হওয়া, রিইউনিয়ন টাইপের, হেল্প দেম তাদেরকে খুব সাহায্য করেছিল, টু রিকালেক্ট মনে করতে, মেনি প্লেজেন্ট মেমোরিজ খুব ভালো ভালো স্মৃতি, অফ দ্য পাস্ট অতীতের। এখানে রিকালেক্ট মানে হচ্ছে মনে করা, এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, আবার ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। তাহলে রিকালেক্টের বদলে তুমি এখানে রিমেম্বার বসাতে পারো, মনে করা বসাতে পারো, রিকল বসাতে পারো, এটাও মানে মনে করা, কল আপ বসাতে পারো। সো দে help them to call up many pleasant memories, help them to recall many pleasant memories, help them to remember many pleasant memories of the past। এরকম ভাবে কিন্তু তোমরা সিনোনিম, সেটার মানে এবং পার্টস অফ স্পিচে কোন ফর্মে বসানো আছে সেইটা কিন্তু তোমাকে মেনটেন করে সিনোনিমগুলো তুমি চেঞ্জ করতে পারবে এক্সামে। আজকের ভিডিওতে WBPSI মেন পরীক্ষা 2022, এই বছরের WBPSI মেন পরীক্ষার পেপার 2 অর্থাৎ ইংলিশ পেপারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর মধ্যে ডেসক্রিপটিভ ইংলিশ ভোক্যাবস প্রশ্নগুলো 20 মার্কসের, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবছর WBPSI মেন পরীক্ষার ইংলিশ কোয়েশ্চেনে কিন্তু কিছুটা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আমরা লাস্ট ইয়ার্সে, প্রিভিয়াস ইয়ার্সে অর্থাৎ 2013, 2018, 2019 যে সমস্ত প্রশ্নগুলো সলভ করেছিলাম সেই প্রশ্নগুলোতে কিন্তু আমরা যে প্যাটার্ন দেখেছিলাম ইংলিশ কোয়েশ্চেনে, এবছর সেই প্যাটার্নটা অনেকটাই চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ WBPSI মেন পরীক্ষার ইংলিশ প্রশ্নে এবছর কিছুটা অন্যরকমভাবে আমরা প্রশ্ন দেখতে পেয়েছি। এখানে
টোটাল 50 মার্কসের মধ্যে 30 মার্কসের রাইটিং স্কিলসের ওপরে প্রশ্ন এসেছিল। এখানে রাইটিং স্কিলের মধ্যে রিপোর্ট এবং প্রেসি দেওয়া হয়। প্রত্যেক বছর কিন্তু প্রেসিটা কম্পালসারি থাকে এবং রিপোর্টটাও কম্পালসারি লিখতে হয়, বাট এবছর রিপোর্ট আর প্রেসি দুটোর মধ্যে অর দেওয়া হয়েছে, যে কোনো একটা লিখতে হবে 10 মার্কস। এরপর 2 নম্বর কোয়েশ্চেনে ট্রান্সলেশন দেওয়া হয়েছিল। ট্রান্সলেশনে আমরা প্রত্যেক বছর একটা প্যাসেজ দেখতে পাই এবং সেই প্যাসেজটি আমাদের বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, বাট এবছর কিন্তু কোনো প্যাসেজ দেওয়া হয়নি। এবছর 10 সেন্টেন্সেস দেওয়া হয়েছিল। এবছর 10টা সেন্টেন্স দেওয়া হয়েছিল, প্রত্যেকটা 2 মার্কস, সো 20 মার্কসের ছিল ট্রান্সলেশন। তাহলে টোটাল 30 মার্কসের রাইটিং স্কিলের মধ্যে প্রেসি এবং রিপোর্ট ছিল অর, যে কোনো একটা লিখতে হবে, এবং ট্রান্সলেশন ছিল 20 মার্কসের। বাদ বাকি 20 মার্কস অর্থাৎ আউট অফ 50 তার মধ্যে 20 মার্কস ছিল ইংলিশ ভোক্যাবস, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি ডিফারেন্ট টাইপসের প্রশ্ন। যেমন এবার হোমোফোনস দেওয়া হয়েছিল। হোমোফোনস অর্থাৎ একই রকম সাউন্ড হবে কিন্তু ডিফারেন্ট মিনিং হবে, ডিফারেন্ট স্পেলিং হবে। সেই হোমোফোনস দিয়ে এখানে 5 জোড়া হোমোফোনস ছিল, অর্থাৎ প্রত্যেকটা 2টো করে ওয়ার্ড ছিল, টোটাল 10 ওয়ার্ডস, এবং 10 ওয়ার্ডস দিয়ে 10টা মেক সেন্টেন্স লিখতে হবে, 10 মার্কস ছিল। পরবর্তী প্রশ্ন ছিল সিনোনিমস লিখতে হবে। সিনোনিমসে 5টা শব্দ ছিল, 5টা সিনোনিমস লিখতে হবে, 5 মার্কস ছিল। এবং লাস্ট কোয়েশ্চেন ছিল 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, এবং সেটাও ছিল 5টা, 5 মার্কস। এখানে টোটাল ইংলিশ ভোক্যাবস থেকে 20 মার্কসের প্রশ্ন এসেছে এবছর। এবং তোমাদের এবছরের প্রশ্ন যেহেতু একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, অনেকেই প্রবলেম ফেস করেছো, কিন্তু দেখো এই যে 1 ওয়ার্ড, তোমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই 1 ওয়ার্ড প্রিপেয়ার করো, তাই এগুলো কিন্তু আনকমন ছিল না। আর ছিল সিনোনিমস, এটা প্রত্যেক বছর পরীক্ষাতে আসেই। এখানে হোমোফোনস হয়তো নতুন মনে হতে পারে, বাট যে শব্দগুলো ছিল সেগুলো কিন্তু সবই পরিচিত শব্দ, খুব সিম্পল শব্দগুলো ছিল, সেগুলোতে মেক সেন্টেন্স করতে দেওয়া ছিল। প্রত্যেক বছর এখানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নে ইডিয়ামস দিয়ে মেক সেন্টেন্স করতে দেওয়া, সেটা এবছর দেওয়া হয়নি। তাই এবছরের প্রশ্ন হয়তো প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বাট প্রশ্ন কিন্তু কঠিন হয়নি। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের লেসন। মেক সেন্টেন্সেস উইথ দি ফলোইং ওয়ার্ডস টু ডিফারেন্সিয়েট দেম ইন মিনিং ফ্রম ইচ আদার। বলা হচ্ছে এখানে প্রত্যেকটা প্রশ্নে 2টো করে শব্দ আছে, সেই 2টো করে শব্দ ডিফারেন্ট তাদের মিনিং, এবং সেই ডিফারেন্ট মিনিংটা শো করে ডিফারেন্ট মেক সেন্টেন্স লিখতে হবে। প্রথম প্রশ্ন ছিল অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, অর্থাৎ রিসিভ করা বা ওয়েলকাম, স্বাগত জানানো, গ্রহণ করা। আর একটা শব্দ ছিল অ্যাকসেপ্ট। দেখো দুটো শব্দ শুনতে কিন্তু একই লাগছে, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট, কিন্তু এগুলোর ডিফারেন্ট মিনিং, ডিফারেন্ট স্পেলিং। অ্যাকসেপ্ট শব্দটা মিনিং হচ্ছে আদার দেন, মানে এটা ছাড়া, আদার দেন এটা ছাড়া। এবার অ্যাকসেপ্ট এবং অ্যাকসেপ্ট দিয়ে মেক সেন্টেন্স করতে বলেছিল। মাই বস ডিড নট অ্যাকসেপ্ট মাই সাজেশন। আমার বস ডিড নট অ্যাকসেপ্ট, গ্রহণ করেনি আমার সাজেশন। এখানে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, রিসিভ বা ওয়েলকাম করা, এই অর্থে ব্যবহৃত হয়েছে। পরবর্তী যে শব্দ ছিল অ্যাকসেপ্ট, এটা মানে হচ্ছে আদার দেন, এটা ছাড়া। আই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট সানডে, অর্থাৎ আমি প্রত্যেক দিন কাজ করি, এক্সেপ্ট সানডে মানে সানডে ছাড়া, অর্থাৎ সানডে ছাড়া আমি প্রত্যেক দিন কাজ করি। পরবর্তী প্রশ্ন ছিল অল টুগেদার। অল টুগেদার, অল মানে সবাই, টুগেদার মানে একসাথে, সবাই একসাথে, অর্থাৎ অ্যাজ এ গ্রুপ কিংবা অ্যাজ এ বডি যখন কাজ করা হয় সবাই একসাথে, তখন বলা হয় অল টুগেদার। দে অ্যাটেন্ডেড দি প্রোগ্রাম অল টুগেদার, তারা প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছিল অল টুগেদার, সবাই একসাথে। এর সাথে সাথে আরেকটি যে শব্দ সেটা হচ্ছে অল টুগেদার। এখানে অল টুগেদার একসাথে আছে এবং এল আছে, ডাবল এল নয়, অল টুগেদার। অল টুগেদার মানে হচ্ছে কমপ্লিটলি, কমপ্লিটলি বা ইন টোটাল, সব একসাথে করা হচ্ছে, কমপ্লিটলি সব কিছু একসাথে বা সমগ্রভাবে, তখন বোঝানো হয় অল টুগেদার। দ্যাট উইল বি ₹10,000 অল টুগেদার, সেটা হচ্ছে 10,000 টাকা অল টুগেদার একসাথে, অর্থাৎ সমস্ত টাকা পয়সা একসাথে করলে টোটাল 10,000 রুপিস হচ্ছে। সো অল টুগেদার যেটা, তার মানে হচ্ছে যখন সবাই একসাথে গ্রুপের মতো বা কোনো একটা বডির মতো কাজ করছে। আর অল টুগেদার মানে হচ্ছে একসাথে বা পুরোপুরিভাবে, কমপ্লিটলি কিংবা ইন টোটাল। নেক্সট কোয়েশ্চেন, ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে নিচের দিকে নামা, ডিসেন্ট মানে নিচের দিকে নামা, ডাউনওয়ার্ড মোশন। দ্য প্লেন হ্যাড গন ইনটু আ স্টিপ ডিসেন্ট, প্লেনটা কি করলো, একদম খাড়া নিচের দিকে নামলো। দ্য প্লেন হ্যাড গন ইনটু আ স্টিপ মানে খাড়া
আর ডিসেন্ট মানে নিচের দিকে নামা, ডাউনওয়ার্ড মোশন। যখন প্লেন নিচে নামছে বা এয়ারপোর্টে ল্যান্ড করছে সে সময় প্লেনটা পুরোপুরি একদম সোজা খাড়া নিচের দিকে নামলো। আর ডিসেন্ট, DISSENT, ডিসেন্ট মানে হলো ডিসএগ্রিমেন্ট, কোনো কিছুতে সম্মতি না জানানো, ডিসএগ্রিমেন্ট, ডিসেন্ট। দেয়ার ওয়াজ নো ডিসেন্ট ফ্রম দিস ভিউ, দেয়ার ওয়াজ নো ডিসেন্ট ফ্রম দিস ভিউ, এই মতামত থেকে কিন্তু আমরা কোনো ডিসএগ্রিমেন্ট খুঁজে পেলাম না, অর্থাৎ এই মতের সাথে সবাই অ্যাগ্রি করছে, কোথাও আমরা ডিসেন্ট খুঁজে পাইনি, ডিসএগ্রিমেন্ট খুঁজে পাইনি। নেক্সট কোয়েশ্চেন, লুজ, LOOS, লুজ। লুজ মানে হচ্ছে কোনো কিছুকে বাঁধন খুলে দেওয়া, আনফাস্টেন করা কিংবা কোনো কিছু খুলে দেওয়া, ঠিক আছে, লুজ করে দেওয়া। লুজ দ্য চেইন অফ দি ডগ, কুকুরের চেনটা লুজ করে দাও, খুলে দাও, আনফাস্টেন করে দাও। এর আর একটা শব্দ হচ্ছে LOS, লুজ মানে হচ্ছে কোনো কিছু মিস করা, কোনো কিছু হারিয়ে ফেলা। আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন, এখানে লুজের পাস্ট টেন্স লস্ট ইউজ করা হয়েছে। আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন, আমি আমার মোবাইল ফোনটা হারিয়ে ফেলেছি। তাহলে দুটো শব্দ দেখো শুনতে একই রকম লাগছে, কিন্তু এই দুটোর মিনিং আলাদা, দুটোর বানান আলাদা। নেক্সট, কোয়াইট, কোয়াইট মানে কমপ্লিটলি, কোয়াইট মানে কমপ্লিটলি, হি ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং ম্যান, সে কিন্তু পুরোপুরি একটা ইন্টারেস্টিং মানুষ, হি ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং ম্যান। আরেকটি শব্দ হচ্ছে কোয়াইট, QUIET, প্রথমটাই TE, পরেরটাই ET, কোয়াইট মানে শান্ত, কাম। সো বি কোয়াইট, সবাই চুপচাপ বা শান্ত হয়ে যাও, বি কোয়াইট। তাহলে পরীক্ষাতে এই 5 পেয়ার্স অফ হোমোফোনস দেওয়া হয়েছিল এবং সেই 5 পেয়ার্স অফ হোমোফোনসের টোটাল 10টা শব্দ ছিল 10 ওয়ার্ডস এবং 10 ওয়ার্ডসদের 10 মেক সেন্টেন্স লিখতে বলা হয়েছিল। টোটাল মার্কস ছিল 10। নেক্সট কোয়েশ্চেন, রাইট দি সিনোনিমস অফ দি ফলোয়িং ওয়ার্ডস, সিনোনিমস লিখতে হবে যে 5টা শব্দ দেওয়া আছে সেগুলোর। প্রথম শব্দ ছিল কার্কাস, কার্কাস মানে হচ্ছে একটা ডেড বডি, কার্কাস মানে হচ্ছে ডেড বডি অফ অ্যান অ্যানিমাল, ডেড বডি অফ অ্যান অ্যানিমাল, তাকে বলা হয়ে থাকে কার্কাস। এটার সিনোনিম তোমরা লিখতে পারো কর্পস মানে ডেড বডি, ক্যাডাভার ডেড বডি, ক্যাডাভার কিংবা কর্পস, এই শব্দগুলো তোমরা কার্কাসের সিনোনিম হিসাবে লিখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, কনফেস, কনফেস মানে হচ্ছে স্বীকারোক্তি, স্বীকার করা, কনফেস মানে স্বীকার করা। অ্যাডমিট, অ্যাকনলেজ, রিভিল, কনফেসের বদলে তোমরা সিনোনিম হিসেবে বসাতে পারো অ্যাডমিট, অ্যাকনলেজ, রিভিল মানে কোনো কিছু ফাঁস করে দেওয়া, রিভিল করা। কনফেস করা মানে স্বীকার করা, অ্যাকনলেজ মানে সম্মতি জানানো, অ্যাডমিট করা মানে হচ্ছে স্বীকার করা। এই সমস্ত শব্দগুলো তোমরা কনফেসের সিনোনিম হিসাবে বলতে পারো। নেক্সট শব্দ, ইটার্নাল, ইটার্নাল, ইটার্নাল মানে হচ্ছে শাশ্বত, অর্থাৎ যেটা পার্মানেন্ট, যেটা কখনোই চেঞ্জ হচ্ছে না, যেটা সবসময় থেকে যায়। ইমমর্টাল, যেটাকে অমর বলতে পারো। এভারলাস্টিং, সবসময় টিকে যাবে। পারপেচুয়াল, শাশ্বত, যার কখনো শেষ হবে না। পার্মানেন্ট মানে স্থায়ী। তাহলে ইটার্নালের বদলে ইমমর্টাল, এভারলাস্টিং, পারপেচুয়াল, পার্মানেন্ট এই শব্দগুলো তোমরা সিনোনিম হিসাবে বসাতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, রেয়ার, রেয়ার মানে হচ্ছে বিরল, রেয়ার মানে হলো বিরল। আনইউজুয়াল, আনকমন যেটা একদমই সাধারণ নয়, আনকমন, আনইউজুয়াল। এক্সেপশনাল, ব্যতিক্রম, এক্সেপশনাল, ব্যতিক্রম। নেক্সট কোয়েশ্চেন, রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্ট মানে হচ্ছে খুব স্ট্রং, রেজিলিয়েন্ট মানে যে খুব স্ট্রংলি কোনো কিছু অপোজ করতে পারে, ঠিক আছে, বাধা দিতে পারে। সো আমরা রেজিলিয়েন্টের বদলে স্ট্রং বসাবো, টাফ বসাবো, শক্ত, পাওয়ারফুল বসাবো, খুব ক্ষমতাবান বা শক্তিশালী। সো রেজিলিয়েন্টের বদলে তোমরা স্ট্রং বসাতে পারো, টাফ বসাতে পারো, পাওয়ারফুল এই শব্দগুলো বসাতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 5 ছিল, সাবস্টিটিউট দি ফলোয়িং ফ্রেজেস বাই আ সিঙ্গেল ওয়ার্ড দ্যাট বেস্ট ইলাস্ট্রেটস ইটস মিনিং। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট তোমাকে লিখতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন ছিল, ওয়ান হু নোজ আর সিজ এভরিথিং, একজন মানুষ যিনি সব কিছু জানেন, যিনি সব কিছু দেখতে পান, তাকে কি বলে? তাকে আমরা বলি omniscient। omniscient মানে হলো যে সব কিছু জানে। যখন আমরা omnipotent বলি, omnipotent তার মানে হচ্ছে সর্বশক্তিমান, omnipotent মানে হচ্ছে অল পাওয়ারফুল, সর্বশক্তিমান। তাহলে omniscient মানে যে সব কিছু জানে বা সব কিছু দেখতে পায়, আর omnipotent মানে হলো যিনি সর্বশক্তিমান। omni প্রেজেন্ট মানে যিনি সব জায়গায় বিরাজমান। এই omni দিয়ে 3টে শব্দ পরীক্ষাতে প্রচুরবার পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট কোয়েশ্চেন ছিল, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, যে ভগবানে বিশ্বাস করে না, তাকে আমরা অ্যাথেইস্ট বলি। থিইস্ট মানে যে ভগবানে বিশ্বাস করে, আর তার আগে একটা এ বসিয়ে দিলে, প্রিফিক্স এ বসিয়ে দিলে সেটা বিপরীত শব্দ হয়ে যায়, যে ভগবানে বিশ্বাস করে না। সো অ্যাথেইস্ট।
নেক্সট কোয়েশ্চেন, ইনকেপেবল অফ বিং সিন থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে যখন তুমি দেখতে পাবে না অর্থাৎ অস্বচ্ছ, তাকে আমরা ওপেক বলে থাকি। ওপেক মানে অস্বচ্ছ। ওপেকের অপোজিট হবে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে যার ভেতর দিয়ে সবকিছু দেখা যায়, স্বচ্ছ। আর ঠিক তার অপোজিট হবে ওপেক। ওপেক মানে যার ভেতর দিয়ে তাকালে কোনো কিছু দেখা যায় না, অস্বচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, ডেস্টিটিউট অফ নলেজ। ডেস্টিটিউট মানে হচ্ছে অভাব, অর্থাৎ যার মধ্যে জ্ঞানের অভাব তাকে বলা হয় ইগনোরেন্ট, অজ্ঞ। ইগনোরেন্ট বলা হয় যার মধ্যে জ্ঞানের অভাব, তাকে আমরা ইগনোরেন্ট বলে থাকি। এবং লাস্ট কোয়েশ্চেন ছিল কন্ট্রারি টু ল, অর্থাৎ আইনের বিরুদ্ধে। কন্ট্রারি টু ল মানে আইন বিরুদ্ধ। এক্ষেত্রে তোমরা বলতে পারো ইললেজিটিমেট, অবৈধ, কিংবা ইললিগাল, বেআইনি। সো ইললেজিটিমেট বলতে পারো এবং ইললিগাল বলতে পারো, কন্ট্রারি টু ল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।